মর্নিং, তোমাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন ব্লগে। আর দেখতে পাচ্ছ কোথায় রয়েছে এখন তোমাদের ভাই। হ্যাঁ, তোমরা তো যারা লাস্ট ব্লগ দেখেছিলে তারা তো জানোই যে আমরা আমাদের অ্যাডভেঞ্চার 390 কেটিএম অ্যাডভেঞ্চার 390 আমাদের অরেঞ্জ বিস্টের 1 লাখ কিলোমিটার কমপ্লিট হওয়ার উদ্দেশ্যে একটা সেলিব্রেশন রাইডের জন্য আমরা মৌসুনী আইল্যান্ড এসে উপস্থিত হয়েছিলাম। তো মৌসুনী আইল্যান্ড এসে আমরা এখন কোথায় রয়েছি, কি করতে চলেছি এখানে, মানে এখানকার গল্প কি হতে চলেছে আমাদের, সেটাই শেয়ার করতে চলেছি তোমাদের সাথে এই ব্লগে। তো চলো দেরি না করে শুরু করা যাক আমাদের মৌসুনী আইল্যান্ডের গল্প। ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি আমাদের ক্যাম্পে। আমরা রয়েছে হচ্ছে শুকতারা বিচ ক্যাম্পে। এটা হচ্ছে আমাদের ক্যাম্পের এন্ট্রান্স। হ্যালো, ভালো আছো? হ্যাঁ, কি নৌকা কাঁপছিল বিরাট, পুরো একদম এক্সস্টেড হয়ে গেছি ভাই। বাট ফাইনালি এই যে ক্যাম্পের ভেতরে এসে একটু শান্তি, পুরো একদম গ্রিনারির মাঝখানে রয়েছি আমরা। এই যে দেখতে পাচ্ছ এসি থেকে শুরু করে সবকিছু রয়েছে, কুলারও রয়েছে। আর ফাইনালি ভাই শান্তি। আর রুমটা যখন দেখলাম তখন একটু বাথরুমটাও দেখে নিই। আর এই যে এখানে আসার সাথে সাথে রিফ্রেশমেন্টের জন্য চলে এসেছে ডাব, সুন্দর চিল করার জন্য বসার জায়গাটা রয়েছে। দেখো সিটটা পুরোপুরি ইউনিক রকমের। তো চলো এখানে বসে একটু ডাবের জল পান করি আমরা। তখন সময় তোমাদের বলে দিই 3:20 বাজে, অনেকটা লেট হয়ে গেল। রাস্তায় গুগল ম্যাপের জন্য এদিক ওদিক ঘুরতে হয়েছে আমাদের। দেখি বাপরে বাপ, চশমা পরে পুরোপুরি একদম রেডি হয়ে গেছে। দেখো আমিও পুরোপুরি রেডি হয়ে গেছি, একদম ফ্রেশন আপ হয়ে, নীল জামা সাদা প্যান্ট, পুরো একদম আলাদাই সেটআপ। আসার পর থেকে তো সেরকম ভাবে তোমাদের দেখাতে পারিনি ক্যাম্পটা। তো ফ্রেশন আপ হয়ে যখন বেরোলাম তোমাদের একটু জায়গাটা দেখাই। মানে এই সমস্ত ক্যাম্পে আসলে একটা জিনিস কিন্তু এখানকার বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এরকম ভাবে তোমরা যখন বেরোবে না ক্যাম্প থেকে, বাইরে বেরোলেই এরকম সমুদ্র দেখতে পাবে। দেখো এখানে বসার জায়গাটা কিন্তু দারুণ, বলো। আমি না কি ভেবেছি জানো? কি ভেবেছো? ভেবেছি এখান থেকে সিঁড়ি আছে, আমি পাটা দিতে যাচ্ছি। এই দেখো সমুদ্রের জলটা কি সুন্দর লাগছে এখানে। রাত পর্যন্ত এখানেই বসে থাকবো। হ্যাঁ সত্যি, মানে এই সমস্ত জায়গায় আসলে, মানে মৌসুনী আইল্যান্ড বা এই সমস্ত জায়গায় আসলে মানে মানুষ কেন আসে? এই যে নেচারটাকে ফিল করার জন্য আসি। মানে এটা সত্যি কথা যে দীঘার বোল্ডারে আর কতক্ষণ বসে থাকা যাবে, আর এত কাছ থেকে সমুদ্র এনজয় করা যাবে না, কিন্তু এখানে আসলে অন্যরকম ফিল হবে। মানে এখানে এই যে পেছনে ক্যাম্প রয়েছে, তোমার রুমের জায়গায় থাকুক, তুমি জাস্ট এখানে বসে চিল করো। আমরা যখন লাস্ট টাইম দুবলাগুড়ি গেছিলাম, দুবলাগুড়িতে কেমন ছিল? জঙ্গল ছিল, জঙ্গল, মানে ওখানে সমুদ্রটা অনেকটা দূরে ছিল। প্রত্যেকটা জায়গার একটা বৈশিষ্ট্য আছে। তো এটা হচ্ছে মৌসুনী আইল্যান্ডের বৈশিষ্ট্য। তোমাদের একটু দূরে আমি জুম করে দেখাই। দেখতে পাচ্ছ নির্জন বিচটা একবার দেখো তোমরা। এবার এইদিকে একবার দেখো, বাচ্চারা এখানে খেলা করছে। যত দূরে আমাদের চোখ যাচ্ছে পুরো একদম জনমানবহীন। আর এটা হচ্ছে আমাদের ক্যাম্পের ক্যাম্পাসটা। এখানে রয়েছে বোর্ড শুকতারা বিচ ক্যাম্পের। রাতের বেলা নিশ্চয়ই এই পুরো জায়গাটা সুন্দরভাবে লিট আপ হয়ে যাবে, লাইট জ্বলে যাবে। দাদা রাতের বেলা লাইট জ্বলে যায় তো এইসব এলাকায়? বলছি রাতে তো জল চলে আসবে না কাছে? আবার পুরো গোড়ায় কটা বাজবে, কটার দিকে আসবে? 8টা 8:30টার দিকে। এই দাদার কাছ থেকে শুনে নিলাম, ভাবা 8টা 8:30টার দিকে এখানে পুরো একদম জল ভরে যাবে। সেরা। তাহলে খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করার পর আমরা একটু বিচের সাইডে যাবো, একটু ছবি তুলবো। আজকে সানসেটটা আমরা কোনো মানে যে কটা আজ পর্যন্ত বিচে গেছি, ঠিক আছে, কোনোদিনই আমরা ঠিক টাইমে পৌঁছাতে পারিনি, কোনোদিনই সানসেট দেখতে পারিনি, না সানরাইজ দেখতে পারিনি। আচ্ছা সানসেটের সাথেই তুমি বসে থাকবে? আজকে সানসেটে আমি এখানে বসে থাকবো, কখন সানসেট হবে সেটা দেখবো, আমি ছবি তুলবো। ওই দেখো দূরে একটা বোট যাচ্ছে, দেখো কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে একবার দেখো। আর যখন আমরা ফেরি করে আসছিলাম সেই ভয় লাগছিল। কি? ফেরি করে যখন আসছিলাম খুব ভয় লাগছিল, আমি চুপ করে শুধু বসে আছি আর আমি শুধু দেখছি পার্টটা কখন আসবে, খুব ভয় লাগছিল। আমাদের এই ট্রিপের মেন মোটিভটা কি ছিল? আমাদের অ্যাডভেঞ্চার 390 1 লাখ কিলোমিটার কমপ্লিট হয়েছে। আর আমার লাইফে ফার্স্ট টাইম, মানে যখন আমি বড় ট্রিপ করেছিলাম 250 কিলোমিটার এই রাইডটা, তো এটা ছিল আমার লাইফের ফার্স্ট বড় রাইড 4 বছর আগে অ্যাডভেঞ্চার 390 নিয়ে। 4 বছর আগে সিচুয়েশনটা একটু অন্যরকম ছিল, এই জায়গাটা একটু অন্যরকম ছিল। তখন অত বেশি ক্যাম্প ছিল না, এখন তো অনেক ক্যাম্প হয়ে গেছে। তারপরেও এই জায়গাটা এসে না সত্যি ভাই দারুণ লাগছে। 4 বছর আগে যখন আমি এখানে বাইকটাকে নিয়ে এসেছিলাম না, আর তারপরেও যখন 1 লাখ কিলোমিটার কমপ্লিট হওয়ার যে সেলিব্রেশনে আবার আমরা এখানে উপস্থিত হয়েছি, সত্যি একটা ফিলিংসটাই ডিফারেন্ট। তখন কেমন ভাবতে না জিনিসগুলো যে কবে হবে, কি হবে, আদৌ হবে কিনা। এক্স্যাক্টলি, এটা হচ্ছে সবচেয়ে বড় পয়েন্ট। 4 বছর আগে কোনোদিন ভাবিনি যে এরকম ইউটিউবটা কন্টিনিউ করতে পারবো। 4টে বছর হয়ে গেছে, তুমি ভাবো যে না এই লাইনে এগোচ্ছি, কাজবাজ করছি, মানে ভালো লাগে সত্যি। আর এখন কিছু চিন্তা ভাবনা চেঞ্জ করেছি আমার, মানে আমার যে সমস্ত কন্টেন্ট বানাতে ভালো লাগে এখন আমি সেগুলোই বলবো, যা বলতে আমার ভালো লাগে সেটাই বলবো। এটা আমি ঠিক করেছি। কোনো ওরকম র্যাট রেসে না আমার কোনো দরকার নেই যে লাদাখ যাচ্ছে তো সবাই লাদাখ চললাম, এই কুম্ভ চলছে তো সবাই কুম্ভ চললাম কন্টেন্টের জন্য। নো, কন্টেন্টের জন্য নয়। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট বানানো আমাদের কাজ, বাট জার্নিটা শুরু করেছিলাম কারণ আমি এই কন্টেন্ট বানাতে ভালোবাসতাম। একটা টাইম এমন হয়েছিল যে কন্টেন্ট বানিয়ে যাচ্ছি বাট হ্যাপি ছিলাম না আমি, মানে সেই 95 জবের মতনই ফিল হচ্ছিল। এখন সেই সমস্ত চিন্তা ভাবনা দূরে হাঁটিয়ে দিয়েছি। এখন ঠিক করেছি না ভাই, ভালোভাবে যে ভিডিওগুলো বানিয়ে আমি নিজে খুশি হব সেই ধরনের কন্টেন্ট বানাবো। 4 বছর আগে যখন তুমি এই রাস্তা দিয়ে এসেছিলে, কোথাও দাঁড়ালে হয়তো লোক তোমাকে চিনতো না। আর যে যখন 4 বছর পর যখন এই রাস্তা দিয়ে সেম রাস্তা দিয়ে আসলে, তখন একটা দোকান দাঁড়িয়েছিলাম, মানে আমি তখন আমিও তখন ভাবছিলাম যে হয়তো আমি তখন ছিলাম না, হয়তো ও যখন 4 বছর আগে এখান থেকে এসেছিল তখন হয়তো ওকে কেউ চিনতো না, কেউ দেখে, মানে স্বাভাবিক ব্যাপার না। এক্স্যাক্টলি। আজকে তোমরা আমার ভিডিওগুলো দেখো, ভালোবাসা দাও, রাস্তায় দাঁড়ালে এরকম কথা বলো, সত্যি খুব ভালো লাগে, স্পেশাল ফিল হয়।
না ভাই কেউ না কেউ খোঁজ তো রাখে। এক্স্যাক্টলি আমাদের ফ্যামিলি, যেটা বাড়ির ফ্যামিলি, বাবা মা, এই ফ্যামিলি ছাড়াও যে আমাদের যে সোশ্যাল মিডিয়াতে যে ফ্যামিলি আছে না, এই ফ্যামিলিতে ভালো মানুষ তো আছে, তার সাথে সাথে কেউ আছে যে একটু ক্রিটিসাইজ করে, নেগেটিভ মানুষজন থাকে। সব মানুষ তো সমান হাতের এই 5টা আঙুল কি সমান বলো? তো সমান নয়। তো মানুষ বিভিন্ন রকম হয়, তো বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত শুনে কোনো কাজ নেই, মানে ওরা ডিমোটিভেট হয়ে লাভ নেই। যে সমস্ত মানুষগুলো ভালোবাসে না তাদের কথা ভাবতে হবে অলওয়েজ। তোমরা যারা সোশ্যাল মিডিয়াতে আসবে ভাবছো বা নর্মাল লাইফ এগোতে চাইছো, নতুন কিছু কাজ করবে ভাবছো, সবসময় যে সমস্ত মানুষগুলো তোমাদের পজিটিভ ভাইব দেবে তাদেরকেই পাশে রাখ। খাবার চলে এসেছে, এরকম সুন্দর ভিউয়ের সাথে হবে আমাদের লাঞ্চ। ওগুলো ফাইনালি আমরা কিন্তু খেতে বসে গেছি। ফুড ব্লগাররা যখন খায় যে ক্যাচর ম্যাচর আওয়াজটা হয়, এটা মাইকের জন্য হয় না? হ্যাঁ, তা আমাদের মাইকে হবে? জানি না, ওটা আর হয়তো মুখের কাছে রাখলে হবে, হবে হয়তো, জানি করবো, নো আইডিয়া। কি চাটা দেখো। দারুণটা লাঞ্চ হলো বলো? খুব সুন্দর, খুব সুন্দর একদম খাওয়া দাওয়া ছিল। খেয়ে এখন জাস্ট এখানে আমি একটু রিল্যাক্স খাবো, এখানে ল্যাদ খাবো। আমার মনে হচ্ছে এখানে যদি কোনো বেড থাকতো না, এখানে শুয়ে থাকতাম। সত্যি তাই, দারুণ জায়গা। এই সূর্যটা যখন আর একটু সেট হয়ে যাবে, মানে সূর্যটা যখন আর একটু অস্ত যাবে না, পুরো যখন অরেঞ্জ অরেঞ্জ হয়ে যাবে, তখন নিচে নামবো, কিছু ভালো ভালো ছবি তুলবো। ঠিক আছে, এখন খাওয়া দাওয়া করেছি, একটু রেস্ট নিই। সত্যি এরকম নির্জন বিচের এরকম সুন্দর সানসেটের মজা কিন্তু আমরা সবসময় নিতে পারি না। কি দারুণ লাগছে, পুরো একদম অরেঞ্জ হয়ে গেছে চারিপাশটা। আমি জাস্ট এটাই প্রে করছিলাম যেন এরকম সুন্দর ওয়েদার পাই। আর ফাইনালি এত সুন্দর ওয়েদারও দেখতে পেয়েছি। একটু বাদে সন্ধ্যা হয়ে যাবে, আর সন্ধ্যা হয়ে গেলে তো এই সুন্দর ক্যাম্পগুলোতে জানো তো সুন্দর লাইটিং জ্বলে উঠবে, দারুণ লাগবে ওটাও দেখতে। আর তারপরে যখন 7:30 8টা নাগাদ এখানে পুরো জল জমে যাবে না, তখন তো আরো সুন্দর লাগবে। মানে এই জোয়ারের জল যখন এই পুরো এলাকাটায় ভরে যাবে, তখন আরো সুন্দর লাগবে। আকাশে একটা দুর্দান্ত জিনিস দেখতে পেলাম, দেখো, দেখতে পাচ্ছ? কি বলতো এটা? প্লেন যাচ্ছে, জেট প্লেন। ফুল জুম করে দিয়েছি আমি আমার ফোনের ক্যামেরা, এর বেশি আর দেখা যাচ্ছে না। বন্ধুগণ, সুন্দর সানসেট এনজয় করে আমরা একটু রুমে চলে গেছিলাম রেস্ট নিতে। একটু পাওয়ার ন্যাপ নিয়ে আবার আমরা বেরিয়ে এসেছি। আর দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ক্যাম্পটা সন্ধ্যাবেলায় সেজে উঠেছে। দেখতে পাচ্ছ এখানে মুড়ি, পকোড়া, আর তার সাথে সাথে সামনে চলে এসেছে চা। তবে একটা জিনিস কিন্তু আমরা বাঙালিরা কিন্তু ভাতও খাই, চাও খাই, চা পান করছি আমরা। তো ফাইনালি আমাদের চা পান করা হয়ে গেছে কমপ্লিট। তারপরে আমরা যাচ্ছি এখন বনফায়ার দেখতে। দেখো কি সুন্দর আগুন জ্বলে গেছে আমাদের বারবিকিউর জন্য। টাইম হয়তো ওই 6টা 6:30 বাজে এখন। তো একটু পরে কিন্তু জোয়ারের জল অনেকটা কাছে চলে আসবে, তখন আরও এনজয় করতে বেশি ভালো লাগবে, তখন আরও বেশি ভালো লাগবে ওখানে বসে থাকতে। আর সত্যি সমুদ্রের সাইডে এসে এরকম এক্সপিরিয়েন্স করতে পারলে, এরকম সুন্দর খাবার দাবার পেলে কার না ভালো লাগে বলো? উফ, কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো। হ্যাঁ তাই তো। চলো কত দূর আসলো দেখি তো, দেখতে পারবে না। এই ক্যামেরার দিকে তাকালে হয়তো তোমরা বুঝতে পারবে, এই যে সাদা সাদা দাগ দেখতে পাচ্ছ না, ওই দেখো সমুদ্র। সমুদ্র অনেকটাই কাছে চলে এসছে। হ্যাঁ, সমুদ্র ইজ কামিং। আর এই যে আমাদের ক্যাম্পটা বাইরে থেকে কি সুন্দর লাগছে এখন, একবার দেখো তোমরা। ওয়াও, দাদার সাথে অনেকদিন ধরে কথা হচ্ছিল যে আমরা এরকমভাবে আসবো করে। তো ফাইনালি সেই দিনটা আসলো, আর সত্যি খুবই ভালো লাগলো। মানে এই যে তুমি যেটা বললে না, এখানকার বৈশিষ্ট্য তোমাদের এখানকার যে হেঁটে যাওয়া যায়, অন্য জায়গায় তো মৌসুমী কাদা হয়ে গেছে, বীজটাও তো অনেকটা, কিন্তু সত্যি ওই এক্সপিরিয়েন্সটা খুব ভালো হয়েছে। আশা করি অডিয়েন্সও দেখতে পেয়েছে। আমরা খুব সুন্দর সানসেট দেখতে পেয়েছি। একটু আগে যেখানে আমরা বসেছিলাম এই উপরটায়, ওই জায়গাটা হচ্ছে বেস্ট। হাওয়া দিচ্ছে কেমন, দারুণ দারুণ। একটু পরে আমি জাস্ট ওয়েট করে আছি তোমার যেই বলে না জোয়ারটা আসবে, ওইটা দেখার জন্য। যা যা এক্সপিরিয়েন্স করছি, মানে রুম থেকে শুরু করে সব কিছু যদি তোমরা এক্সপিরিয়েন্স করতে চাও, তোমরা যদি মৌসুমী আইল্যান্ড আসতে চাও, এরকম সুন্দর এক্সপিরিয়েন্স করতে চাও, তাহলে কিন্তু তোমরা দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। দাদা তোমার একটু কন্ট্যাক্ট ডিটেইলস একটু শেয়ার করে দাও। তোমার রুমের যেই ক্যাটাগরিজ আছে, মানে এসি ছাড়াও তো আরো ক্যাটাগরিজ আছে। আমাদের হচ্ছে উপরে টেন্ট, টেন্ট গুলো আমাদের পার হেড 1000 টাকা করে খাওয়া দাওয়া, মানে সব টেন্টই, সব টেন্টই 1000 টাকা করে, তার মধ্যে খাবার দাবার সব ইনক্লুডিং, মানে 4 টাইম মিলস। একদম একদম। আর এসিতে আমরা 1400 করে রাখছি, নন এসিতে 1200 করে আছে। আমাদের বাইক না যদি কেউ ট্রেনে আসতে চায়, তাহলে শিয়ালদা থেকে 7টা 14 ট্রেন ধরে, ভোরবেলা শিয়ালদা থেকে 7টা 14 ট্রেন পাওয়া যায়, তাই তো? নামখানা লোকাল, একদম নামখানা লোকাল, একদম ডিরেক্ট নামখানা আসবে। নামখানায় ওখানে দাঁড়িয়ে থাকলে অনেক টোটো, অটো সবগুলো দাঁড়িয়ে আছে। আর এটার তো দেখলাম যে ঘাট পেরোলে অনেক টোটো রয়েছে। 8016018132, এটা হচ্ছে আমার নিজস্ব পার্সোনাল নাম্বার, যখন খুশি ওয়েলকাম। ভাই এখানে বারবিকিউ চিকেন তো রেডি হচ্ছে আমাদের, এই যে দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে বসে দাদার সাথে একটু গল্প করছিলাম আমরা যে মৌসুমী আইল্যান্ড এখন, মানে 4 বছর আগে যখন এসেছিলাম তখন কেমন ছিল, এখন কেমন আছে, সেটা নিয়ে একটু কথাবার্তা চলছিল আর কি। এই যে জায়গাটা তোমরা দেখছো, দাদারা একটা বিরাট বড় এই যে উঁচু মতো করা হয়েছে, মাটির ঢিবি মতো করে না উঁচু করে দিয়েছে। কিছু কিছু টাইম সমুদ্রের জল নাকি ভেঙে, মানে ওই বাঁধন ভেঙে ভেতরে ঢুকে যায়, তার জন্য দাদাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়। প্রবলেম হচ্ছে আমাদের এখানে তো সমুদ্রপৃষ্ঠ এলাকা, ঝড়টা বেশি হয়,
ঝড়টা প্রত্যেক বছরই কি প্রবলেম হয়? প্রতি বছর না, মোটামুটি যেমন এই বছর হয়নি, তার আগের বছর ইয়াস, আমফান এগুলোতে প্রচুর ক্ষতি হয়েছে, পুরো ভেঙে জল ঢুকে গেছিল। বিশেষ করে ভালো করে বানানো হয় না, এই হচ্ছে এই জন্য। মানে যে তোমরা যদি এখানে এসে পাবো না সেই লাক্সারি 5 স্টার প্রপার্টি, এগুলো কিন্তু পাবে না। এখানে আসলে তোমরা এই যে নেচারটা, যেই র নেচার সেটাকে ফিল করতে পারবে। মানে এখানকার নিস্তব্ধতা, তোমরা যদি সেরকম ক্যাম্পে আরও ভিজিট করো, এই যে দাদার ক্যাম্পটা না একদম বলতে পারো এন্ডের দিকে বা ফার্স্টের দিকে একটা পোর্শন থেকে শুরু, তো আশেপাশে সেরকম ক্যাম্প নেই কিন্তু যে বিরাট হই হট্টগোল তোমরা শুনতে পাবে। যদি বিরাট হই হট্টগোল হতো তোমরা ক্যামেরাতে সেটা শুনতে পেতে। তো আমার পার্সোনালি এই ধরনের জায়গায় আসতে খুব ভালো লাগে। ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের বারবিকিউ চিকেন কিন্তু চলে এসেছে, আর এখানে রয়েছে এত সব মিক্সচার সস, সামনে রয়েছে সুন্দর সমুদ্রের ভিউ, আর সমুদ্রের হাওয়াটা যা অসাধারণ লাগছে না ভাই। এটা তুমি খাও। বন্ধুগণ চলে এসেছে এখন সেই সময় যে এই টাইমটার জন্য আমরা এতক্ষণ ধরে ওয়েট করেছিলাম। এই যে যেখানে বসেছিলাম তোমরা দেখেছিলে বিকেলবেলা থেকে, তো ক্যাম্প রয়েছে আমাদের এখানে, আর এখানে রয়েছে আমাদের সমুদ্রের জল। দেখো কি সুন্দর লাগছে, এই এক্সপিরিয়েন্সটা পুরোপুরি ডিফারেন্ট ভাই। আর ভাই এখন আমরা করবো হচ্ছে ডিনার টাইম, এখন ঘড়িতে প্রায় 10টা বাজে। এই যে এখানে বসবো, আর এখানে বসেই করবো আমরা সমুদ্রের সুন্দর ভিউয়ের সাথে ডিনার। তো ফাইনালি আমাদের ডিনার কিন্তু চলে এসেছে। এই যে রুটি, আর এখানে রয়েছে মাটন তো ভাই, রুটি আর মাটন রয়েছে, আর তার সাথে রয়েছে আলু ভাজা। ডিনার করে এখন আমরা ঘুমাতে যাবো। সত্যি কথা বলতে বডিতে আসছে এরকম কোনো এনার্জি নেই, শুধু খাবার খাবো, তারপরে একটা সুন্দর ঘুম দেবো। গুড মর্নিং গুরু, গুড মর্নিং। আর আজকে সকালটা হয়েছে মৌসুনি আইল্যান্ডের শুকতারা বিচ ক্যাম্প থেকে, আর এরকমভাবে সেজে গুজে রেডি হয়ে গেছে একটাই কারণে, কারণ ভাই এখন আমরা একটু বিচের সাইডে বাইকটা নামাবো, আর বাইক নেমে কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলবো। আর মেনলি এই বিচটাতে না একটু বাইকও চালানো যায়, এখানে মেনলি লাল কাঁকড়া নেই, তো এখানকার লোকাল মানুষজন বললো, আর ক্যাম্পে দাদারাও বললো যে তুমি বাইক নামাতে পারো। আর এখন তো টাইম ঘড়িতে ওই 7:30 পৌনে 8টা বাজে, তো একটু পরে কিন্তু জোয়ারের জল যখন চলে আসবে, এই পর্যন্ত পুরো জল চলে আসবে। আর একটা জিনিস তোমাদের একটু দেখাই, সূর্য কিন্তু এই দিক দিয়ে উঠেছে, মানে সানরাইজ হয়েছে এই দিক দিয়ে, আর সানসেটটা ঠিক হয় এদিক দিয়ে। দুর্দান্ত একটা সানসেট দেখেছিলাম এখান থেকে আমরা, তো সানরাইজটাও খুব সুন্দরভাবে হয়েছে। আমি একটু আগে ঘুম থেকে উঠে ড্রোন শট তুললাম, তোমরা ততক্ষণে সেই ড্রোন শটটা এনজয় করো, আমি ততক্ষণ বাইকটা নিয়ে আসি আর ব্যবস্থা করি বিচে নামানোর। চা পান করতে করতে একটা জিনিস চোখে পড়লো, ওই সামনে জলের মাঝখানে যে আরেকটা জায়গা তোমরা দেখতে পাচ্ছ না, এই যে এই জায়গাটা, এটা কিন্তু আরেকটা দ্বীপ। এই জায়গাটার নাম হচ্ছে জম্মু দ্বীপ। ফাইনালি আমরা কিন্তু বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, আর এই সোজা রাস্তা দিয়ে উঠে এখন আমাদের যেতে হবে হচ্ছে রাইট সাইডে। এই পাশে ধরো তো, ধরো একটা বালি আছে তো, চলো উঠে গেছে ভাই। এখানে এসে এই যে বালিতে আমার বাইকের জায়গাটা ফেসে যাচ্ছিল, তো ভাই চলে এসেছিল সঙ্গে সঙ্গে ধরে নিয়েছে। মানে আমি রিস্ক নিইনি, বাইক আর অ্যাক্সেলেটরও করিনি, নাহলে একটু চান্স ছিল একটু পড়ে যাওয়ার। এবার আমরা যাবো বিচের সাইডে। ইয়ে ফাইনালি আমি নেমে এসেছি বিচের সাইডে। এবার হবে আসল ফান। আমি সেই অফরোডিং এর ভুকা ভাই, মানে আমার সেরকম জায়গা দরকার পড়ে যেখানে গিয়ে বাইকটাকে আমি এরকমভাবে ড্রিফট করতে পারবো, এরকমভাবে চালাতে পারবো। তো চলো আর একটু করি, তারপরে কয়েকটা ছবি ভিডিও তুলবো। আগে এটা করি, মজা চলে আসবে এটা করলে আমার। এটা কি হলো দেখো, সমুদ্র জিনিসটা কি বিশাল না, মানে যত দূর চোখ যাচ্ছে আমাদের এন্ডলেস পুরোপুরি। সামনের এই বোটগুলো কি সুন্দর লাগছে একবার দেখো। তার সামনে দাঁড় করিয়ে রেখেছি আমাদের অরেঞ্জ বিস্টকে, আর অরেঞ্জ বিস্টের টোটাল কিলোমিটার কতটা কমপ্লিট হয়েছে জানো? 1,02,21 কিলোমিটার। তো চলো একটু সামনে থেকে ঘুরে আসি, একটু জল ছিটকাই, বেশ মজা লাগে ভাই আমার এই সমস্ত কাজবাজ করতে। দেখো ও পাশ দিয়ে ঢেউ, আর তার পাশ দিয়ে আমি বাইক চালাচ্ছি, হা 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 হা, সেরা সেরা। আলাদাই আলাদাই ভাই। আমার অবস্থাটা একবার দেখো তোমরা, এখন এই অবস্থা, জামা কাপড় পুরো সব সমুদ্রের জলে ভিজে গেছে, আর বাইকটার অবস্থা এরকম পুরো সমুদ্রের জল লেগে আছে। এখন গিয়ে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে নর্মাল জল দিয়ে না বাইকটা ধুয়ে নিতে হবে, না হলে এই নোনা জলে রাস্ট ধরে যায়, সে কারণে জল দিয়ে এটা পরিষ্কার করে নিতে হবে। যাই হোক, ছবি তুলতে গেলে এরকম একটু কষ্ট করতে হয় আমাদের। টাইম এখন ঘড়িতে 9টা 24 বাজে, আর ফাইনালি বাইকটা রেখে এসে
দিয়ে চলে এসেছি আমাদের চিল করার জায়গা। এখানে আমরা সমুদ্রের হাওয়াটার মজাটা নিচ্ছি। সমুদ্রের এই ভিউয়ের সাথে আমাদের সামনে চলে এসেছে ব্রেকফাস্ট, গরম গরম সব লুচি, ডিম সেদ্ধ আর আলুর তরকারি। এই দিকটায় যদি তোমরা দেখো সমুদ্র কতটা উত্তাল সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। দেখো ঢেউটা কেমনভাবে পাড়ে এসে বাড়ি খাচ্ছে, আর মনে হচ্ছে সারাদিন ধরে এই সমুদ্রের এই খেলাটাই দেখতে থাকি। আজকে আমরা বোটের এক্সপিরিয়েন্সটা করব। তো এখানে কিন্তু বোটের এক্সপিরিয়েন্সটা একটু ডিফারেন্ট হতে চলেছে, মানে দীঘা মন্দারমণিতে বোটের এক্সপিরিয়েন্সটা ডিফারেন্ট হয়, আর এখানে এক্সপিরিয়েন্সটা হবে পুরো র এক্সপিরিয়েন্স। এখানে আমরা এক্সপিরিয়েন্স করব কীভাবে মাঝিরা এখান থেকে, মানে এই পাড় থেকে মাছ সমুদ্রে যায়, ওখান থেকে মাছ ধরে আর সেই মাছ নিয়ে আবার পাড়ে ফিরে আসে। তো সেই এক্সপিরিয়েন্সটা করতে চলেছি। আর সমুদ্র তো উত্তাল হয়েই আছে, মানে যা ঢেউ দিচ্ছে ভাই, নেক্সট লেভেলের ঢেউ, মানে বোট এরকমভাবে কাঁপছে। তো একটা অ্যাডভেঞ্চারাস জার্নি হতে চলেছে। আমি যেতে চলেছি মেনলি, রোজ তো সাঁতার পারে না, সেখানে রোজকে সেরকমভাবে নিয়ে যাচ্ছি না, ও একটু ভয় পায়। তো রোজ এখানে বসে দেখবে, আর তোমাদের যদি দেখাই তোমরা দেখতে পাবে। দেখো দেখছো কেমনভাবে কাঁপছে বোটগুলো। তো এরকমভাবেই পাড় থেকে আমরা যাব মাছ সমুদ্রে গিয়ে মাছ ধরবো। মানে আমি তো মাছ ধরতে পারবো না, মাঝিরা মাছ ধরবে, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। একটা র এক্সপিরিয়েন্স। লাইফে ফার্স্ট টাইম যখন আমি মৌসুমী আইল্যান্ড এসেছিলাম না, তখন আমি টেন্টের ভেতরে ছিলাম, আর লাইফে ফার্স্ট টাইম ওটাই ছিল আমার, টেন্টের ভেতরে রাত কাটানো। আর টেন্টের ভেতরে থাকার এক্সপিরিয়েন্সটা পুরোপুরি আলাদাই। মাঝি ভাইরা কীভাবে যাচ্ছে একবার দেখো এখান দিয়ে। তো মেইনলি আমাদের এনাদের সাথেই যাওয়ার কথা ছিল, আরও কয়েকজন রয়েছে। তো সবাই বলছে খুব রিস্কি হয়ে যাবে, আর বিকেলবেলায় যদি হয় তাহলে যাওয়াটা পসিবল হবে, কারণ সমুদ্র নাকি বিভৎস উত্তাল হয়ে আছে এখন। ভাই আমার নিজেরই এখন খুব ভয় লাগছে। এখানে একবার দেখো তোমরা, আর ঠিক আছে অ্যাডভেঞ্চার একটা লিমিট পর্যন্ত ঠিক আছে, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। তার সাথে সাথে যদি কিছু বিপদ হয়ে যায় তখন প্রবলেম হয়ে যাবে। দেখা যাক, সমুদ্র যদি একটু শান্ত হয় তাহলে বেরোবো। তো চলো তার আগে একটু টেন্টটা তোমাদের দেখাই। এই যে টেন্ট রয়েছে, আমরা তো রুম থেকে এখানে এসে বসে টেবিলে বসে এনজয় করছিলাম। আর যদি তুমি টেন্টে থাকো তাহলে কিন্তু এই টেন্টের ভেতর থেকে বসেই তুমি বাইরে সমুদ্রের ভিউটা এনজয় করতে পারবে। টেন্টের ভেতরে যদি কথা বলি, এই যে ভেতরে কিন্তু এরকম মানে 3 জন থাকার জায়গা রয়েছে, তোমরা 2 জন 3 জন সবাই মিলে এখানে থাকতে পারো। অনেকটা জায়গা রয়েছে, ভেতরে একটা সুন্দর কম্বলও রয়েছে। মানে এখন ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা তো রাতের দিকে, দেখো একবার কি সুন্দর লাগবে। তুমি শুয়ে আছো আর শুয়েই সমুদ্রের ভিউটা এনজয় করছো। আহা হা, এই দেখো জলের ভেতরে নেমে গেছি পুরোপুরি। এই নৌকায় করে আমরা যাবো। কোথায়? এই নৌকায় করে? হ্যাঁ হ্যাঁ, রিস্ক হয়ে যাবে। দাদারাই বারণ করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তোমরা মাছ ধরে এখানেই আসছো? ঠিক আছে ঠিক আছে, ওটাই বেটার। হ্যাঁ ঠিক আছে, আধ ঘন্টা দেরি করে যাবো, অসুবিধা নেই। তো এখানে চলে এসেছিলাম। দেখো যারা এক্সপিরিয়েন্স মানুষজন তারাই বলছে এখন যেও না। এই যে কিভাবে নৌকা নিয়ে যাচ্ছে সেটা একবার দেখো তোমরা। তো দাদারা আসুক ঘুরে, তারপরে আমরা যখন সমুদ্রের ঢেউটা একটু শান্ত হবে তখন আমরা এরকম বোটিংয়ের এক্সপিরিয়েন্সটা করতে পারবো। বাপরে, পুরো হুইলি করতে করতে যাচ্ছে বোটটা। এরকম ভাবে উঁচু হয়ে যাচ্ছে সামনে বোটের নৌকা, এরকম ভাবে ঠেলে এরকম ভাবে জলে নিয়ে যাওয়া হচ্ছে এখন। সমুদ্র জিনিসটা যেমন সুন্দর তেমন ভয়ানক। এখানকার মাঝি ভাইরা আমাকে বললো যে কতটা রিস্কি হবে বিষয়টা। তো আমি তোমাদের সামনে কিছু ক্লিপ শেয়ার করতে চাই। ওদের জীবন কতটা রিস্কি সেটা তোমরা একবার দেখো। এরকম উত্তাল সমুদ্রে মাছ ধরতে যাওয়া চারটেখানি ব্যাপার নয় ভাই। জায়গাটা একবার দেখো। এখানে পাড় বাঁধানোর জন্য এরকম ভাবে করা রয়েছে নাকি, মানে যাতে ধুয়ে না যায় মাটি। সমুদ্রের পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, পাশে জল এসে ছিটকে এরকম ভাবে লাগছে। দারুণ দারুণ ভাই, দেখলেই তো সমুদ্রের আশপাশ থেকে ঘুরে আসলাম। আর একটা জিনিসের রিগ্রেট থেকে গেল, সেটা হচ্ছে বোটিংটা করতে পারলাম না। বাট হ্যাঁ, তোমরা যখন আসবে তোমরা দাদার সাথে কন্ট্যাক্ট করো। মানে আমার তো সত্যি বলছি খুবই ইচ্ছে ছিল। আমি ভেবেছিলাম যে এক্সপিরিয়েন্সটা নতুন হতে চলেছে মৌসুমী আইল্যান্ডে আমার, বাট এইবারের জন্য হলো না। নেক্সট টাইম কোনো একবার যখন আসবো সেটা
করবো আমি। কিছু জিনিস হয় না, মৌসুমী আইল্যান্ড হয়তো নেক্সট টাইম ওইটা করার জন্যই আবার আসবো। তো ব্যাপারটা হচ্ছে যে এখন সময় চলে এসেছে দাদাকে বাই বাই বলা। অনেকটা টাইম কাটালাম একসাথে, আর দাদার বিহেভিয়ার এমন, দাদা ওনার এই ক্যাম্পের, বাট এই পুরো জায়গাটা এমনভাবে আমাদের সাথে ঘুরেছে না, মানে আমার মনে হয় যে বন্ধুর সাথেই ঘুরছি। সত্যি দাদা খুব ভালো লাগে তোমার বিহেভিয়ার। আর এই যে ফাইনালি বাই বাই করে দিতে হবে আমাদের শুকতারা বিচ ক্যাম্পকে। আর এই যে লাগেজ সবকিছু নিয়ে এখন বেরোচ্ছি, টাটা ভাই। আর এই ভাই আমাদের সাথে এখন যাচ্ছে। আমাদের একসাথে যাওয়ার কথা ছিল মাছ সমুদ্রে, বাট এবার হলো না, নেক্সট টাইম যাবো। হ্যাঁ ফাইনালি দেখো আমাদের বাইক উঠে গেছে বোটের ওপরে। আর এই যে আমাদের ভাই প্রো ছিল, কোনো অসুবিধা হয়নি এখান থেকে নামাতে বাইকটা। ভাই ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি নদীর এপারে। আর এইবারে জার্নিটা ছিল পুরোপুরি স্মুথ। এই যে আমাদের দাদা পুরো একদম প্রো আছে, মানে একাই পুরো তুলে দিচ্ছে বাইক। তো তোমরা যদি বারবার করতে চাও না, তোমরা কিন্তু এই হুজ্জুতের ঘাট দিয়ে বারবার করতে পারো। আর এই রাস্তা দিয়ে এখন আমাদের বাইকটা উপরে তুলতে হবে। চলো চলো চলো, সেই সেই সুন্দরভাবে এখান থেকে বাইক পারাপার করে আমরা এখন চলে এসেছি এই পারে। সুন্দর রাস্তা দেখো, গ্রামের ভেতরে গোয়া গোয়া ভাইব দিচ্ছে। গরিবের গোয়া, মৌসুমী আইল্যান্ড। তো এই যে মেন রোড পেয়ে গেছি এখন আমরা। এখান থেকে আমাদের লেফট সাইডের দিকে এখন দিকে যেতে হবে। এখান থেকে আমতলা বলে একটা জায়গা রয়েছে, সেখানে আমরা যাব। সেখান থেকে তারপরে আমরা বাড়ির লোকেশনটা লাগিয়ে নেব। এই কলকাতার কিন্তু খুবই কাছে মৌসুমী আইল্যান্ড। কলকাতা দেখাচ্ছে এখান থেকে 102 কিলোমিটার। আর আমরা এখন ঢুকে গেলাম নামখানা ব্লকের ভেতরে। ফাইনালি এখন আমরা উঠে গেছি নামখানা ব্রিজের ওপরে। আর ব্রিজ থেকে ভিউটা একবার দেখো তোমরা। এখানে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে এই জাহাজের ভিউগুলো আমরা এনজয় করলাম। আর সেটা এনজয় করে আমরা এখন জার্নি কন্টিনিউ করছি আবার আমাদের বাড়ি ফেরার। আর ভাই এখানে আসলে কিছুটা টাইম কাটানো দরকার, কারণ বাড়ির আশেপাশে তো এরকম সুন্দর জিনিস দেখতে পাওয়া যায় না, বলো। এখন আমরা এসে উপস্থিত হয়েছি উস্তি বলে একটা জায়গায়। এখানে একটা বাজারও রয়েছে। এবার এখান থেকে মানুষ ভুল করে, মানে আমরা ভুল করেছিলাম। সেটা হচ্ছে আমরা না এখান থেকে রাইট সাইডের রাস্তা দিয়ে এসেছিলাম, মোগারহাট বলে একটা জায়গা রয়েছে, সেই রাস্তা দিয়ে এসেছিলাম, সেই জায়গার উপর দিয়ে এসেছিলাম। সেটা না করে এখন আমাদের দেখতে হবে লেফট সাইডের দিকে। তোমরা যখন আসবে না মৌসুমী আইল্যান্ড, তোমরা তোমাদের বাড়ি থেকে আমতলা সার্চ করে নেবে, আমতলা। তারপরে সেখান থেকে তোমরা তোমাদের ক্যাম্পের লোকেশন শেয়ার করে নিতে পারো। এই যে আমতলা বলে লেখা রয়েছে, এই আমতলা লিখে যদি আসো না, তাহলে তোমাদের গুগল ম্যাপ এই রাস্তাটাই দেখাবে। ভাই লেফট সাইডে রয়েছে পেট্রোল পাম্প। চলো এখান থেকে একটু ফুয়েল আপ করে নিই আমরা। কলকাতা যাওয়ার দুটো রাস্তা আছে না, একটা এই উচ্ছি থেকে এই বাদিকে চলে গেলে এটা কলকাতা যাওয়ার। হ্যাঁ এই দিক দিয়ে আমরা যখন এসেছিলাম না, এই দিকে একটা রাস্তা আসে না, ওটা খারাপ রাস্তা। আমরা ওই রাস্তা দিয়ে এসেছিলাম, এই রাস্তাটাই তাহলে ভালো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোকাল দাদার কাছ থেকেও আমরা শুনে নিলাম এই রাস্তাটাই ভাই ভালো, বুঝলে। গুগল ম্যাপে এতক্ষণ আমরা যেই লোকেশনটা মেরে আসছিলাম না, মানে আমতলা, আমতলায় কিন্তু ফাইনালি এখন আমরা চলে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে আমতলা। দেখো বেশ বড় সড়ো একটা জায়গা, বাজার রয়েছে বিরাট বড়। রাইট সাইডে মন্দিরটা একবার দেখো কি সুন্দর, শ্রী স্বামী নারায়ণ মন্দির কলকাতা। ওয়াও কি সুন্দর মন্দিরটা দেখো, কি বিরাট না। কলকাতার সব থেকে টলেস্ট বিল্ডিং রয়েছে আমাদের লেফট সাইডে, ওই যে দা 42 কিন্তু এই বিল্ডিং বা ফ্ল্যাটটার নাম। এখানে এক্স্যাক্টলি যে কত তালা, মানে তা 42 থেকে বেশি তালা রয়েছে, মানে 42 তালার থেকেও বেশি উচ্চতা রয়েছে এর। আর কতগুলো যে ফ্লোর রয়েছে এক্স্যাক্টলি আমার ঠিক খেয়াল নেই। মানে তোমরা যদি কেউ জেনে থাকো নিজে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাও। বাইকের ওপর দাঁড়িয়ে এখন আমরা স্যাডেলিং করছি। আর কলকাতা শহর কি সুন্দর লাগছে, কি সুন্দর কংক্রিটের জঙ্গল। ওয়াও, চারিদিকে কোনো সবুজের অস্তিত্ব নেই। আর নিচে রয়েছে পার্ক সার্কাস। এই রাইট সাইড দিয়ে চলছে পোরশা মাকান। এই আলাদাই না গাড়িগুলো, জানি না এই সমস্ত জিনিস কোনোদিন অ্যাচিভ করতে পারবো কিনা। এগুলো তো সত্যি একটা অ্যাচিভমেন্টেরই ব্যাপার না, যে চালাচ্ছে বা যে এই গাড়িটা ওন করে সে ভাবতো লাইফে কত কি করেছে, তারপরে এগুলো ওন করছে। আর দেখো চারিদিকে কত সব বড় বড় সব বিল্ডিং রয়েছে। লাইফে কোনোদিন JW ম্যারিয়েটে আসা হয়নি, একবার আসতে হবে এখানে JW ম্যারিয়েটে বুফে খেতে বা থাকতে। কোনো দিন আসবো, নিশ্চয়ই সময় হবে তখন আসবো। ভাই আমি যখন আমার বাইকের মিটারের দিকে তাকাচ্ছি না, মানে মিটার কনসোলের দিকে যখন তাকাচ্ছি, আমার একটু আলাদাই লাগছে। মানে 1,350,000 কিলোমিটার বাইকটা চলেছে, বলতেও এখন কেমন লাগছে না, 1,350,000 কিলোমিটার। আর দেখতেও পুরোপুরি আলাদা লাগছে। দেখতে পাচ্ছ লেফট সাইডে এখানে লেখা রয়েছে বনগাঁ। আর সময় এখন ঘড়িতে 8:23। আর ফাইনালি এন্টার করলাম আমরা আমাদের হোম টাউন বনগাঁতে। আর আমাদের বাইকে টোটাল কমপ্লিট হয়ে গেল 1,428 কিলোমিটার। তো এরকম ভাবে তো জার্নি কন্টিনিউ হতে থাকবে, 2 লাখ কিলোমিটারও কমপ্লিট করবো আমরা। তো চলো আমাদের এইবারের গল্প এখানে এন্ড করা যাক। দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।